ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার পরিবার। তার শত্রুরা এটা জানত। একদিন তার 14 বছর বয়সী ছোট বোন আমিনাতা নিখোঁজ হয়ে গেল। ওয়াগাডুগু শহরের মিডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিকিউরিটি ক্যামেরাগুলি হ্যাক করা হয়েছিল। প্রহরীদের মাদক খাইয়ে অচেতন করা হয়েছিল। যখন তারা তাকে ইউরোপের অন্ধকার কোণে খুঁজে পেল, তখন তাদের শুধু মানব পাচারকারীদের মুখোমুখি হতে হয়নি, বরং সেই পুরো ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হয়েছে যা তাদের নিজ দেশে শোষণ করেছিল। এবং এবার যুদ্ধ শুধু বুর্কিনা ফাসোতেই নয়, লড়া হবে প্যারিসের রাস্তায়ও। সেই বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। 14 বছর বয়সী আমিনাতা তখন সদ্য বেরিয়েছিল ইমাম মালিক মিডল স্কুল থেকে, ওয়াগাডুগুর সবচেয়ে নিরাপদ এলাকায়। আফ্রিকার প্রখর রোদের মধ্যে তার কাঁধে স্কুল ব্যাগ, হাতে একটি অঙ্কের বই শক্ত করে ধরে রেখেছিল। সে তার বান্ধবী ফাতিমাকে বলল, আগামীকাল আমাদের পরীক্ষা। আমার ভাই আগের মতোই আমাকে পড়াতে সাহায্য করবে। সে প্রতিদিনের মতো 15 মিনিটের রাস্তা বাড়ি ফেরার কথা ছিল। পরিচিত মুখ, নিরাপদ রাস্তা, প্রতিদিনের মতোই। কিন্তু সেই সন্ধ্যায় আমিনাতা আর বাড়ি ফিরে এলো না। বিকেল 4টা 45। রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরের মা মরিয়ম কাপা হাতে ভীত হয়ে ফোন করলেন। ভয়ে ভয়ে বললেন, আমিনাতা এখনও বাড়ি ফিরেনি। সে সবসময় 4টা 30 মিনিটের মধ্যে আসে, ফোন ধরছে না। ইব্রাহিম ট্রাওরে তখন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এক বৈঠক করছিলেন। মায়ের কণ্ঠ শুনেই তিনি ভীত আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি বৈঠক ছেড়ে বলে উঠলেন, মাহামাদুকে ডাকো, এখন জরুরি অবস্থা চালু করো। সন্ধ্যা 6টায় একটি ভয়ঙ্কর সত্য উদ্ঘাটিত হলো। স্কুলের সিকিউরিটি ক্যামেরাগুলো 3টা 25-এর পর হঠাৎ বন্ধ হয়ে যায়। রাস্তায় যত ক্যামেরা ছিল সেগুলোরও একই সময়ে কাজ বন্ধ হয়ে যায়। নিরাপদ প্রধান মামদু তার ট্যাবলেটে ফুটেজ দেখিয়ে বললেন, এটা পেশাদার কাজ, পুরো সিস্টেমই হ্যাক করা হয়েছে। ট্রাউরি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, নিরাপত্তা টিম কোথায় ছিল? 2 গার্ড দূর থেকে অনুসরণ করছিল। দুজনকেই অচেতন অবস্থায় পাওয়া গেছে। এটা নিশ্চিতভাবে পেশাদার কাজ। এই মুহূর্তে ট্রাউরি বুঝে গেলেন এটি একটি সাধারণ অপহরণ নয়, এটি তার বিরুদ্ধে একটি রাজনৈতিক অভিযান ছিল। কিন্তু কেউ জানতো না ট্রাউরির প্রকৃত পরিকল্পনা কতটা বড় হতে চলেছে। প্রথম দিন কেটে গেল নিঃশব্দে। না ছিল কোনো মুক্তিপণের দাবি, না ছিল কোনো সংবাদ মাধ্যমের খবর। 14 বছরের একটি মেয়ে পৃথিবী থেকে যেন হাওয়া হয়ে গেছে। চতুর্থ রাতের অন্ধকারে ট্রাউরির ব্যক্তিগত ফোন বেজে উঠল। রাত তখন 2টা 30 মিনিট। নাম্বারটা ছিল ব্লক। ট্রাউরি ঘুম ঘুম চোখে বললেন, হ্যালো। একটি ঠান্ডা কণ্ঠ ফরাসিতে বলল, ইব্রাহিম। ট্রাউরির শরীর জমে হিম হয়ে গেল। তুমি কে? আমি গুরুত্বপূর্ণ নই। গুরুত্বপূর্ণ হলো তোমার বোন যেন বেঁচে থাকে। তুমি কি চাও? গত মাসে তুমি যেটা স্বাক্ষর করছিলে, গোল্ড মাইন্ড রাষ্ট্রায়ত্ত করার আদেশ, তা বাতিল করো। চীনের সাথে ইউরেনিয়ামের চুক্তি বাতিল করো এবং আফ্রিকান প্রতিষ্ঠান নিয়ে তোমার বিপ্লবী চিন্তাধারা বন্ধ করো। ট্রাউরি আঙ্গুল জড়িয়ে গেল এবং বলল, আমি যদি তা না করি, তাহলে তোমার বোন অ্যামস্টারডামে তার নতুন পেশায় খুব সফল হয়ে যাবে। 14 বছরের একটি মেয়ে, খুব চাহিদা সম্পূর্ণ প্রোফাইল। ওই কণ্ঠটি এত শান্ত ছিল, ট্রাউরির শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেল। তোমার কাছে মাত্র 72 ঘন্টা সময় আছে, ভেবে দেখো ট্রাউরি। কলটা কেটে গেল। ট্রাউরির ফোনটা টেবিলে রাখলেন, মাথা ধরে বসলেন। প্রথমবারের মতো এত নিজেকে অসহায় মনে করেছিল ট্রাউরি। কিন্তু তারপর আবার সেই আগুন জ্বলে উঠল ভিতরে। তিনি ফিসফিস করে বলে উঠলেন, না, এবার আমি ওদের স্বীকার করব। সেই রাতেই ট্রাউরি ঘুমালেন না। তিনি তার আস্থাভাজন টিমকে জরুরি বৈঠকে ডাকলেন। নিরাপদ প্রধান মামাদু কোনাতে এবং সর্বোপরি বুর্কিনা ফাসোর 28 বছর বয়সী সাইবার যুদ্ধ বিশেষজ্ঞ সারা কামারা। ট্রাউরি রক্তজ্বালা চোখে বললেন, তারা ভাবে আমার দুর্বলতা আমার পরিবার, কিন্তু তারা ভুল ভাবছে। তারা আমার পরিবারের শিশুর উপর আঘাত করে বুঝতেও পারেনি তারা পুরো আফ্রিকার শিশুদের উপর হামলা করেছে। এটা তাদের সবচেয়ে বড় ভুল হবে। সারা কামারা তার ল্যাপটপ খুলল। সে এমআইটিতে ট্রেনিং নিয়েছে এবং ফিরে এসে ট্রাউরির টিমে যোগ দিয়েছে। স্যার, কলটি আমি বিশ্লেষণ করেছি।
এটি 7টি দেশের মাধ্যমে টর নেটওয়ার্ক ব্যবহার করে পাঠানো হয়েছে। আসল সিগন্যাল এসেছে সুইজারল্যান্ড থেকে, কিন্তু আমস্টারডামের বর্ণনা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কোনাতে বললেন, তারা আমাদের সুইজারল্যান্ডে সরাতে চায়, যেখানে ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের হদিস পাওয়া যায় না। মামাদু বললেন, আরও একটি খারাপ খবর আছে স্যার। গত 2 বছরে বুরকিনা ফাসো থেকে 73টি মেয়ে নিখোঁজ হয়েছে এবং সবাই স্টুডেন্ট ভিসায় বাইরে গিয়েছিল। তাদের গড় বয়স ছিল 15 বছর। ত্রাউরি টেবিলে একটি জোরে ঘুষি মারলেন। এটা আর শুধু আমিনাতার ব্যাপার না। পঞ্চম দিনে ত্রাউরি এক অবাক করা সিদ্ধান্ত নিলেন। জাতীয় টেলিভিশনে ভাষণ দিতে গিয়ে তিনি কূটনৈতিক প্রোটোকল ভেঙে ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, আমার প্রিয় নাগরিকগণ, আমার 14 বৎসর বয়সী বোন আমিনাতা 5 দিন ধরে নিখোঁজ। আমি এখন জানি সে কোথায় আছে। তারা আমার স্বাধীনতা, আমার নীতিমালা রুখতে চায়। তারা এমন এক শক্তি যারা আফ্রিকার সম্পদকে এতদিন নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু তাদের বুঝতে হবে তারা শুধু আমার পরিবার নয়, আফ্রিকার সব শিশুর উপর আঘাত করেছে। আমি এর জবাব দেব। এই বক্তব্যের পর গোটা আফ্রিকায় সমর্থনের ঢেউ উতলে উঠে। সেফ অ্যামিনেতা ট্রেন্ড শুরু হলো বিশ্বজুড়ে। সারা কামারা ও তার টিম সারা রাত কাজ করে বুঝলো সুইজারল্যান্ড কেবল বিভ্রান্তি, আসল গন্তব্য আমস্টারডাম। ওয়েলস জেলার এক পুরনো বিল্ডিংয়ের উপর নজর পড়ল। সেটি একটি জটিল কাঠামোর অংশ। তাপ ক্যামেরা অনুযায়ী ভিতরে 40 থেকে 50 জন লোক, সিকিউরিটি শক্তিশালী, কিন্তু কেউ ভাবেনি বুরকিনা ফাসো আমস্টারডামে অভিযান চালাবে। ত্রাউরি এক গভীর শ্বাস নিলেন। আমরা শুধু আমাদের বোনকে নয়, সব মেয়েকেই বাঁচাবো। সেই সন্ধ্যায় ত্রাউরি ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দোকে ফোন করলেন। ভাই, তোমার দেশেও তো নিখোঁজ শিশুদের ফাইল আছে, তাই না? তুমি কি বলতে চাও ইব্রাহিম? আমরা আমস্টারডামে অভিযান চালাচ্ছি, শুধু আমিনাতার জন্য নয়, আফ্রিকার সব শিশুর জন্য। ঘানার প্রেসিডেন্ট বললেন, 6 জন বিশেষ সেনা দিচ্ছি। ত্রাউরি একই কথা বললেন মালি ও সেনেগালের নেতাদেরও। কেউই না করেনি। অভিযান শুরু হলো 6ষ্ঠ রাত। হলিউডের সিনেমার মতো নয়, বরং নিখুঁত পরিকল্পিত গোপন মিশন। 4টি আফ্রিকান দেশের 18 জন বিশেষ সেনাবাহিনী আমস্টারডামে উপস্থিত হলো। সারা কামরার সাইবার টিম পুরো বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিল। রাত 3টায় অভিযান শুরু হলো। 20 মিনিটের মধ্যে আলফা টিম পিছনের দরজা সুরক্ষিত, ব্রোভো টিম ভিতর পরিষ্কার, চার্লি টিম মূল লক্ষ্য দেখা যাচ্ছে। ত্রাউরি ওয়াগাডুগু থেকে নিরাপদ লাইনে অভিযান পর্যবেক্ষণ করেছিলেন। হৃদয় তীব্রভাবে ধুকপুক করছিল। আলফা টিম প্রথম তলা পরিষ্কার এবং 12 জন মেয়েকে উদ্ধার করলো। ব্রাভো টিম বেসমেন্টে আরও 8 জন মেয়েকে উদ্ধার করলো। চার্লি টিম আমিনাতাকে খুঁজে পেল এবং সুস্থ অবস্থায় ফিরে পেল। ত্রাউরির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু মিশন তখনও শেষ হয়নি। তারা শুধু অপারেটরদের নয়, স্থানীয় অপরাধ চক্রের অনেককেও ধরে। সারা কামরার হাতে পাওয়া দলিল প্রমাণ করল এই চক্রের পিছনে রয়েছে বিশ্বের বড় নাম। সকালে যখন পৃথিবী ঘুম থেকে জাগলো, দৃশ্যপট বদলে গিয়েছে। 47 জন মেয়েকে উদ্ধার, 23 জন মানব পাচারকারী আটক, বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্কের দলিল উদ্ধার। ত্রাউরি আমিনাতাকে জড়িয়ে ধরলেন। আমিনাতা ফিসফিস করে বলল, ভয় পেয়েছিলাম ভাইয়া, কিন্তু জানতাম তুমি আসবে। ত্রাউরি বললেন, তোমাকে আর কখনো একা ছাড়ব না। কিন্তু এই মিলন ছিল না কেবল পারিবারিক, সারা পৃথিবীর মিডিয়া দেখছিল। ত্রাউরি বললেন, আমি শুধু আমার বোন নয়, আরও 47টি পরিবারের সন্তানকে উদ্ধার করেছি এবং প্রমাণ করেছি সারা আফ্রিকার শিশুদের স্পর্শ করবে, তারা ছাড়া পাবে না। তার হাতে থাকা দলিল দেখিয়ে বললেন, এই সিস্টেম কিভাবে চলে। কোনো কোম্পানি গবাদি পশুর মতো মানুষ কিনে, কোনো ব্যাংক টাকা সাদা করে, কোনো নেটওয়ার্ক নিরাপত্তা দেয়। এরপর ইউরোপে তোলপাড় শুরু হয়ে যায়। নেদারল্যান্ডসে মানব পাচার তদন্ত শুরু। ফ্রান্স ও বেলজিয়ামে দাস প্রথা বিলোপ নিয়ে বিতর্ক। ত্রাউরির আসল উদ্দেশ্য আরও বড় ছিল। আফ্রিকান ইউনিয়ন সামিটে তিনি বললেন, আমরা শুধু আমাদের সন্তানদের উদ্ধার করিনি, প্রমাণ করেছি কিভাবে আফ্রিকাকে শোষণ করা হয়। 32টি দেশ সই করল আফ্রিকান শিশু সুরক্ষা চুক্তিতে। 3 মাস পরে আমিনাতা আবার স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলে, কিন্তু সে আর সাধারণ মেয়ে নয়, সে আফ্রিকার প্রতিরোধের প্রতীক। আমিনাতা এক সাক্ষাৎকারে বলল, লোকেরা আমাকে উদ্ধারকৃত মেয়ে বলে ডাকে,
কিন্তু আমি শুধু উদ্ধার পাইনি, আমি নিরাপদ মেয়ে, কারণ আমার ভাই পুরো আফ্রিকাকে আমার পরিবার বানিয়ে দিয়েছে। 6 মাস পরে আমিনাতা ফাউন্ডেশন গঠিত হয়। নিখোঁজ শিশুদের খোঁজ ও মানব পাচার রোধে 54টি আফ্রিকান দেশ এতে সমর্থন দেয়। 1 বছর পরে ক্রাউডি জাতিসংঘে বললেন, আমরা এমন এক পৃথিবী তৈরি করছি যেখানে আমাদের সন্তানদের স্পর্শ করলেই তাকে জবাবদিহি করতে হবে। আজ আমিনাতা 16 বৎসর বয়সী। সে গণিত পড়ে, এমআইটিতে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে আশার প্রতীকও, কারণ অন্ধকার সময়ই সবচেয়ে উজ্জ্বল পরিবর্তনের জন্ম হয়। ত্রাউরির শত্রুরা যে দুর্বলতা মনে করেছিল, সেটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। একজন আফ্রিকান ভাইয়ের সংকল্প তার বোনকে রক্ষা করার জন্য, আর সেই শক্তি বদলে দিয়েছিল গোটা মহাদেশকে। শুধু একটি বোনকে রক্ষার গল্প নয়, এটি এক মহাদেশের জাগরণের গল্প। যখন একজন ভাই তার বোনের জন্য লড়াই শুরু করে, তখন গোটা আফ্রিকা তাদের কন্যাদের আওয়াজ তোলে। এটা প্রমাণিত হলো, আফ্রিকা আর চুপ থাকবে না। এখন থেকে যারা তাদের কন্যাদের স্পর্শ করবে, তাদের জবাব দিতে হবে গোটা দুনিয়ার সামনে। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আর কোনো সত্য ও অনুপ্রেরণাদায়ক গল্প মিস না করেন। ধন্যবাদ।